ওয়েস্টার্ন গল্প সেই ইরফান গোরার কথা। ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার আগে তোমার আর নতুন কিছু বলার আছে হারবি? রুক্ষ প্রশ্নটার সুরে আসন্ন মৃত্যুর পূর্বাভাস সুস্পষ্ট, এবং বক্তার কাছে এটা কেবল একটা নিছক আনুষ্ঠানিকতা মাত্র। শক্ত ধরনের লোকটার বয়স 30-এর কাছাকাছি হবে। হাতের দুটো বুড়ো আঙুলি নিজের গান বেল্টে গুজে গোড়ালির উপর সে সামনে পিছনে দুলছে। কোটরে ঢুকানো দুটো চোখ আর ওর বাঁকা নাকে ওকে অনেকটা মরা খেকো শকুনের মতোই দেখাচ্ছে। নিচের দিকে নামানো চওড়া গোঁফ ওর নিষ্ঠুর চিবুক আর ঠোঁট মোটেও ঢাকতে পারেনি। যাকে সম্বোধন করে কথাটা বলা হয়েছে সে সম্পূর্ণ ভিন্ন জাতের মানুষ। বক্তার চেয়ে তার বয়স অন্তত 20 বছর বেশি। পাকধরা চুল আর দাড়িওয়ালা চেহারায় রয়েছে একটা কঠিন ধৈর্যের ছাপ, যেটা অত্যন্ত কঠিন পরিশ্রম করার পরেও জীবনের পথে তেমন কোনো উন্নতি করতে না পারার ফল। এর কারণ হচ্ছে সে আমেরিকার এমন একটা নিষ্ফলা জমিতে বাস করছে যেখানে কেবল কোনো মতে বেঁচে থাকাটাই প্রায় অসম্ভব। হাত বাঁধা অবস্থায় সে একটা কাঠের গুঁড়ির উপর হতাশভাবে নিরুপায় হয়ে বুকে চিবুক ঠেকিয়ে বসে আছে। চেহারায় বিফল হওয়ার চিহ্ন স্পষ্ট। একটা ছোট ঝর্ণার ধারে সে নিজের হাতে তৈরি করেছে তার কেবিন। নিজের হাতে তৈরি রাঞ্চটাকে সে ভালোবাসে, কিন্তু এটা যখন মাত্র লাভজনক হয়ে উঠতে শুরু করেছে তখনই তাকে বাধ্য হয়ে এটা ছেড়ে যেতে হচ্ছে। সেটাও অনেক নির্যাতন আর মিথ্যা অপমানের লাঞ্ছনা মাথায় নিয়ে। পুরো ব্যাপারটাই তার কাছে অবাস্তব ঠেকছে। আজও সূর্য উঠেছে, পাখিরা গান গাইছে, মৃদু আওয়াজ তুলে বয়ে যাচ্ছে ঝর্ণা, তবু বাতাসটা যেন দুঃখের ভারে ভারী হয়ে আছে। তাকে চন্দ্র আকারে ঘিরে দাঁড়ানো লোকগুলোর উপর একবার ঘুরে এলো হার্বি বোল্টনের চোখ। ওদের চেহারায় নিষ্ঠুর একটা কৌতূহল ছাড়া আর কিছুই নেই। ওরা সবাই কাউবয় এবং বক্তার ভাড়া করা লোক। ওদের কাছে কোনো রকম সুবিচারই আশা করে না হার্বি। ওদের যেমন হুকুম দেয়া হয়েছে তাই ওরা করবে। এবার মুখ তুলে তাকিয়ে ওদের লিডারের দিকে চেয়ে কথা বলল হার্বি। গলার স্বর শান্ত এবং নিচু চেহারায় ভয়ের চিহ্ন মাত্র নেই। আমি আগেও যা বলেছি সেটাই আবার বলছি, আমি তোমার কোনো গরু ছুঁইনি। বার্ট, ভারী স্বরে বলল সে। তাহলে ওগুলো তোমার করালে এলো কিভাবে? ওগুলোর মার্কাও বারবি থেকে 4B করা হয়েছে। অবজ্ঞার সাথে ভেংচি কেটে বলল বার্ট। আমার গরু চুরি করার জন্যে সুবিধা মতো একটা ব্র্যান্ডই তুমি বেছে নিয়েছো বটে। এখানে আসার বহু বছর আগে থেকেই ওটা আমার নিজস্ব ব্র্যান্ড। আমার নামও বোল্টন এবং নামের সাথে মিল রেখেই ওই ব্র্যান্ড রেজিস্ট্রি করেছিলাম আমি, যুক্তি দেখালো সে। আর তাছাড়া তুমি কি মনে করো আমি এতই বোকা যে ব্র্যান্ড পাল্টে তোমার গরু চুরি করে থাকলে সেগুলোর ক্ষত শুকাবার আগেই আমি ওদের করালে ঢোকাবো? ও, তোমাদের মতো নেস্টাররা মনে করো তোমরা যা খুশি করেও পার পেয়ে যাবে, কিন্তু তুমি জানতে না যে আমরা তোমাকে সন্দেহ করে তোমার উপর নজর রেখেছিলাম। অস্থির স্বরে বলল বার্ট। ওই গরুগুলোর পাখা নেই যে ওরা তোমার বেড়া দেয়া করালে উড়ে এসে ঢুকেছে। এর কি ব্যাখ্যা দেবে তুমি? ওগুলো এখানে কিভাবে এলো তা আমি জানি না। গতকাল আমি এখানে ছিলাম না। হোপ শহরে রসদ আনতে গেছিলাম। আমার অনুপস্থিতিতে আর কেউ ওগুলো এখানে এনেছে। হ্যাঁ, ভালো একটা গল্প ফেঁদেছ বটে। এদিককার কাজ সেরে তুমি অন্যত্র থাকার অজুহাতে রেহাই পাওয়ার আশায় ছিলে। ভালো
একটা প্ল্যান করলেও এতে কোনো কাজ হবে না। অভিযুক্ত লোকটা দ্বিধাগ্রস্তভাবে মাথা নাড়ল। সে বুঝতে পারছে তার আর বাঁচার কোনো রাস্তা নেই। যখন থেকে সে এখানে বসবাস শুরু করেছে তখন থেকেই তাকে টিকে থাকার জন্যে লড়তে হয়েছে। তাকে হুমকি দেয়া হয়েছে, ঘোড়াকে খোঁড়া করা হয়েছে, একবার তার জমির খড় পুড়িয়ে দিয়ে শীতের জন্যে পশুর খাবার নষ্ট করে দেয়া হয়েছে। কিন্তু তবু সে হাল ছেড়ে বসে থাকেনি, ধৈর্য ধরে অপেক্ষা করেছে। ভেবেছে আপন মনে নিজের কাজ করে গেলে নেস্টারদের প্রতি স্থানীয় মত একদিন পাল্টাবে এবং এটা হয়তো ঘটত, কিন্তু কেবল বার্টের জন্যেই তা সম্ভব হয়নি। এখানে আমার অধিকার আছে, বলল সে। এটা সরকারি জমি, এটা ফ্রি রেঞ্জ, কঠিন স্বরে বলল বার্ট। হ্যাঁ, তোমার জন্যেই কেবল ফ্রি, আমার জন্যে নয়, প্রতিবাদ জানালো বন্দি লোকটা। এখানে আমিই প্রথম এসেছি, যুক্তি দেখালো বার্ট। তারপর আবার বলল, এসব কথা আগেও হয়েছে, তাই এখন আর নতুন করে বলে কোনো লাভ নেই। এখানে গরু চোরের জন্যে একটা জিনিসই কেবল ফ্রি, সেটা হচ্ছে ফাঁসির দড়ি। গাছের গুড়ির উপর বসা লোকটা হতাশভাবে কাঁধ উচালো। আমি চোর নই, কিন্তু তোমরা যেভাবে আমাকে আটক করে বেঁধে রেখেছ তাতে আমার বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার ছেলেটা না থাকলে কোনো তোয়াক্কাই ছিল না আমার। এভাবে লড়াই করে টিকে থাকার কোনো অর্থই হয় না, কিন্তু আমি ছাড়া ছেলেটার আর কেউ নেই। এতদিনে তোমার বিদায় নেয়ার কথা মনে পড়ল? কঠিন আর নিষ্ঠুর স্বরে বলল বলিষ্ঠ লোকটা। এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর তা হয় না। তোমাকে বহুদিন আগেই এখান থেকে চলে যেতে বলা হয়েছিল, তখনই তোমার যাওয়া উচিত ছিল। আমার কথায় তুমি কান দাওনি। এখন ফাঁসি ছাড়া তোমার আর কোনো পথ নেই। হার্বি ধীরে মুখ তুলে তাকালো, চেহারায় বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। হার্বি ধীরে মুখ তুলে তাকালো, চেহারায় বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। এতক্ষণ পর্যন্ত তার ধারণা ছিল যে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে, কিন্তু এখন বার্টের নিষ্ঠুর চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছে তাকে মেরে ফেলাই লোকটার উদ্দেশ্য। অভিযোগটা বার্টই তাকে মেরে ফেলার জন্য সাজিয়েছে। আবার একে একে সে সবার চেহারা দেখল। ওদের মধ্যে কেবল বার্ট আর হেন্ডন ছাড়া আর সবাই তার অপরিচিত। ওদের সবাই ওর দিকে নিষ্ঠুর চোখে চেয়ে থাকলো। একমাত্র হেন্ডনই তার চোখ নামিয়ে নিল। বাকি সবার চোখে সে একজন ঘৃণ্য গরুচোর ছাড়া আর কিছুই না, কোনো রকম করুণার অযোগ্য। তোমরাও কি এই অবিচার মুখ বুজে সহ্য করবে? হতাশ স্বরে প্রশ্ন করল সে। কেবল হেডনই ওর পক্ষ নিয়ে কথা বলল। শোনো বস, ও যদি সত্যি দেশ ছেড়ে চলে যায়, শুরু করেছিল সে। ধমক দিয়ে ওকে থামিয়ে দিল বার্ট। অসম্ভব, ওকে অনেক দয়া দেখানো হয়েছে। আমরা অনেক দিন ওর অত্যাচার সহ্য করেছি, আর নয়। নেস্টার আর ইন্ডিয়ানদের মধ্যে কোনো তফাৎ নেই, মৃতগুলোই কেবল ভালো। চুরির মাল সমেত ধরা পড়েছে ও। এটা হয়তো অন্যান্য নেস্টারদের জন্য একটা দৃষ্টান্ত হবে। ওরা বুঝবে এখানে ওদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। তোমার দড়িটা নিয়ে এসো, ডোভার। যাকে আদেশ করা হলো সে এগিয়ে তার ঘোড়ার পিঠে ঝোলানো দড়ির কয়েলটা নিয়ে ফিরে এলো। আমার বাবাকে তুমি ছেড়ে দাও, নইলে তোমাকে আমি সোজা জাহান্নামে পাঠিয়ে দেব বার্ট। আদেশটা চড়া চিকন সুরে এলো। ওর কচিস্বরটা রাগে নাকি ভয়ে কাঁপা শোনালো তা ঠিক বোঝা গেল না।
সবাই বক্তার দিকে ফিরে তাকালো। দেখল একটা 12-13 বছরের নীল শার্ট পরা বাচ্চার থেকে চূড়ান্ত আদেশটা এসেছে। বড়দের কাছে ওটা একটা হাসির ব্যাপারই মনে হতো, কিন্তু ওর হাতে সরাসরি বার্টের বুক লক্ষ্য করে ধরা ভারী রাইফেলটা হালকা ভাবে নেওয়া যায় না, এবং ছেলেটার চেহারা গভীর আবেগে ভরা। আমি ঠাট্টা করছি না বার্ট, চেঁচালো সে। আমার বাবাকে ছেড়ে দাও বলছি, নইলে তোমাকে মেরে ফেলবো আমি। হুমকির মুখে বার্ট হেসে উঠল। ঠিক আছে বাচ্চা, বলে সে হার্বির দিকে এগোলো, কিন্তু একই সাথে সে দড়ির ফাঁস হাতে লোকটার দিকে চেয়ে উদ্দেশ্যপূর্ণ ইঙ্গিত দিয়ে চোখ টিপল। ছেলেটা বার্টের উপর চোখ রেখেছিল, তাই সে ডোভারের কবজির হঠাৎ নড়ে ওঠা লক্ষ্য করল না। যখন টের পেল তখন অনেক দেরি হয়ে গেছে। দড়ির ফাঁসটা ছেলেটার কাঁধে এঁটে বসেছে। একটা জোর হ্যাঁচকা টান ওকে মাটিতে ফেলে দিল। তবু পড়ে যাওয়ার আগেই সে ট্রিগার টেনে দিল, কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। নরকের শয়তানের বাচ্চা। ছেলেটাকে কাবু করে বেঁধে ফেলার পর অবজ্ঞার সাথে মন্তব্য করলো বার্ট। ওর বয়স আর একটু বেশি হলে ওকে সেফ খুন করে ফেলতাম আমি। তোমাদের কেউ আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওকে ঘরে নিয়ে আটকে রাখো। হেন্ডন নিজে থেকেই ওই কাজের ভার নিতে এগিয়ে এসে ওকে ঘরে নিয়ে গেল। ছেলেটা সমানে গালি দিচ্ছে আর নিষ্ফলভাবে পা ছুটছে। বার্ট তার ভাড়াটে গুন্ডাদের দিকে ফিরল। তোমাদের কাজ শেষ হলে সাপ্রায় আগুন ধরিয়ে করাল থেকে সবগুলো গরু তাড়িয়ে নিয়ে এসো। কঠিন সুরে সাঙ্গপাঙ্গকে আদেশ দিয়ে নিজের ঘোড়া নিয়ে সে রওনা হয়ে গেল। যাকে সে আসন্ন মৃত্যুর মুখে ফেলে গেল তার দিকে একবার ফিরেও তাকালো না। 1 ঘন্টা পর ছেলেটা ক্রিকের ধারে ঝোপের ভিতর তার লুকানো অবস্থান থেকে বেরিয়ে ফোপাতে ফোপাতে পুড়ে ছাই হওয়া বাড়ি পার হয়ে বড় কটনউড গাছটার দিকে এগোলো। সাপড়া থেকে এখনো ধোঁয়া উঠছে। গাছে ঝোলানো বাবার নিথর মৃতদেহটা দেখে সে ভীষণভাবে কেঁপে উঠল। এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকার পরে পা নড়তে না চাইলেও মনের জোরেই সে আবার এগোলো। মৃতদেহের নিচেই কতগুলো জিনিস স্তূপ হয়ে পড়ে আছে। পুরনো একটা মানিব্যাগ, তামাকের থলি আর একটা পাইপ, একটা লকেট যার ভিতর ওর মায়ের ছবি আছে বলে সে জানে, একটা ভাঁজ করা বড় ছুরি আর একটা কাগজ। ওটাতে দ্রুত হাতে পেন্সিল দিয়ে লেখা কয়েকটা শব্দ। গুড বাই বাছা, খুশি মনে আমি বিদায় নিচ্ছি। আমাকে ভুলে যেও না। আমি জানি উচিত কাজই তুমি করবে বাবা। পানি ভরা ঝাপসা চোখে মেসেজটা পড়ল সে। রুদ্ধস্বরে সে আপন মনেই বলল, আমি যা উচিত সেটাই করব বাবা। ওই শয়তানটাকে আমি উচিত সাজাই দেব। এর আগে যা সে বহুবার নিছক আনন্দের জন্যে করেছে তাই তাকে আবারও করতে হলো। তবে এবার তা মোটেও আনন্দময় হলো না। গাছের চোরে ছুরি দিয়ে ফাঁসির দড়িটা কেটে দিল। ঝপ করে মাটিতে লুটিয়ে পড়ল হার্বির শিথিল দেহ। মাথাটা ঝিমঝিম করছে ওর। কয়েক মুহূর্ত গাছের ডাল আঁকড়ে ধরে নিজেকে সামলে নিয়ে নিচে নেমে এলো। বাবার গালে একটা চুমো খেয়ে ছোট্ট বাগান থেকে একটা বেলচা হাতে ফিরে এসে কবর খোঁড়া শুরু করলো। ছোট ছেলের জন্যে একটা কঠিন পরিশ্রমের কাজ। কবর দেয়া শেষ করতে বিকেল হয়ে গেল। চলে যাওয়ার জন্য রওনা হতে গিয়েও সে হঠাৎ কি মনে করে থমকে দাঁড়ালো। পকেট থেকে ছুরিটা বের করে গাছের গোড়ায় সে তার বাবার ব্যান্ড 4B বড় বড় অক্ষরে খোদাই করল। সন্ধ্যা হয়ে আসছে, তবু সদ্য গাছের বাকল তুলে লেখা নামটা যেন ঝলমলে সাদা দাঁত খিঁচিয়ে অন্যায় লিঞ্চিংয়ের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ জানাচ্ছে। ছেলেটা দেখতে পেল করালের কাছেই একটা গাছের সাথে
তার ঘোড়াটা বাঁধা আছে। ওটার পিঠে তারই পুরনো জিনটা চড়ানো হয়েছে। এসবের জন্য মনে মনে হেন্ডনকে ধন্যবাদ জানালো টেড। আমি তোমার বাবার জন্যে কিছুই করতে পারবো না বাছা, ওর বাঁধন খুলে দিয়ে বলেছিল হেন্ডন। তবে তোমাকে পায়ে হেঁটে এখান থেকে বিদায় নিতে হবে না। তোমার জন্যে আমি একটা ঘোড়ায় জিন চাপিয়ে করালের পাশে রেখে যাব। ঘোড়ার পিঠে উঠে শেষবারের মতো পিছন ফিরে তাকালো টেড। সব শেষ হয়ে গেছে। আমি আবার ফিরে আসব, ব্ল্যাকবার্ড, বিড়বিড় করে বলল টেড বোল্টন। এবং যখন ফিরব তখন তৈরি হয়েই ফিরব। 1 দুপুরের প্রখর ফোসকা পড়া রোদে হোপ এগিন শহরটা ঝিমাচ্ছে। এই প্রচণ্ড গরমে পরিশ্রম করাটা অভিশাপ, আর ছায়া হচ্ছে একটা আশীর্বাদ। শহরের এই অদ্ভুত নামকরণের কারণ কেউ সঠিক বলতে পারবে না। হাতে পায়ে নতুনের সন্ধানে কোনো অভিযাত্রী দল হয়তো বহু ধকল সহ্য করে প্রায় মরমর অবস্থায় দূর থেকে এদিকে গাছপালা দেখে এখানে পৌঁছে আশ্রয় পেয়ে শহরের ওই নাম রেখেছিল। তবে এখানকার বাসিন্দাদের কাছে এখন এটা কেবল হোপ নামেই পরিচিত। কিন্তু মরুভূমি ছাড়া আর কোনো দিক থেকে আসা মানুষের কাছে নামটা অযৌক্তিক বলেই মনে হবে। এটা সীমান্তের অন্যান্য যে কোনো শহরের মতোই। রাস্তার দুপাশের বাড়িগুলো এমন দেখায় যে মনে হয় নিজেদের অসমান আর দুর্দশাগ্রস্ত অবস্থার জন্যে যেন ক্ষমা চাইছে। বাড়িগুলোর ফাঁকে ব্যবহার করা খালি টিন আর বিভিন্ন আবর্জনা। এগুলোর মধ্যে দুটো দালানি কেবল শহরের মান কিছুটা রক্ষা করে দাঁড়িয়ে আছে। ওগুলোর একটা হচ্ছে হোটেল, আর দ্বিতীয়টা হিউগো সেলুন, যেটার নামের তলায় আবার এসো লিখে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সেলুনের সংলগ্ন একটা ড্যান্স হলও রয়েছে। শহরে আর যা আছে তার মধ্যে রোদে পোড়ানো ইটের তৈরি একটা মজবুত ব্যাংক, দুটো জেনারেল স্টোর, যার মধ্যে একটা পোস্ট অফিসের কাজও করে। এছাড়া একটা কামারশালা আর কয়েকটা ছোট সেলুনও আছে। রাস্তার দুধারে চওড়া কাঠের ফুটপাত লোকজনের পথ চলার কাজ অনেকটা সহজ করে দিয়েছে। উত্তরের মেসা মাউন্টেন থেকে নেমে আসা ছোট্ট নদীটার উপর একটা কাঠের ব্রিজও আছে। ওই নদী শহরবাসীর যাবতীয় পানির চাহিদা মেটায়। তবে নদীটা শহর থেকে মাইলখানেক এগিয়েই মরুভূমির বালুর ভিতর হারিয়ে গেছে। মরুভূমির সৌজন্যে শহরের প্রত্যেকটা বাড়ির উপরই পুরো ধুলোর পরত পড়েছে। শহরটাকে একেবারে পরিত্যক্ত বলেই মনে হচ্ছে। পুরো শহরে কেবল একটা ছোট সেলুনের দরজার মুখে দাঁড়ানো দুজন মানুষ ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। তাদের একজন বেটে আর মোটা সেলুনের মালিক ফেন্টন, যার চোখ দুটো নির্মল কৌতুকে সর্বক্ষণ ঝিকমিক করছে। অন্যজন নবাগত স্ট্রেঞ্জার। স্বভাবতই নবাগত লোকটার সম্পর্কে জানার কৌতূহল বোধ করছে ফেন্টন, কিন্তু প্রকাশ করছে না, কারণ সে ভালো করেই জানে পশ্চিমে বেশি কৌতূহল প্রকাশ করাটা ডিনামাইটের মতোই বিপজ্জনক হয়ে উঠতে পারে। লোকটা বেশ লম্বা, বয়স সম্ভবত 30-এর কোঠায়, চওড়া কাঁধ আর পাতলা কোমরে তাকে দেখেই বোঝা যায় লোকটা শক্ত ধাতুতে তৈরি। ওর কোমরের দুপাশে দুটো পিস্তল ঝুলছে। দ্রুত বের করার সুবিধার জন্যে ওগুলো পায়ের সাথে ফিতে দিয়ে বাঁধা। ওর পরনের কাউবয় পোশাক সাধারণ হলেও পরিচ্ছন্ন। ওর পিস্তল দুটো যে বহুল ব্যবহার দেখেছে তা দেখেই বোঝা যায়। ওর ঘোড়ার ব্যান্ড দেখেও ফেন্টনের কোনো লাভ হলো না, কারণ ওটা তার অপরিচিত।
ফেন্টন আর চোখে আগন্তুককে দেখে এবার আঁচ করার চেষ্টা করছে। এই শক্ত গড়নের লোকটা কি কোনো বেকার কাউবয়, নাকি একজন পিস্তলবাজ, অথবা দুটোই? লোকটা কি কারণে হোপে এসেছে? এরা তো সরাসরি আর কোথাও যাওয়ার পথে পড়ে না। তাহলে লোকটা এখানে কি কারণে এসে থাকতে পারে? লোকটার এই অদ্ভুত নীরবতা ওকে আরো কৌতূহলী করে তুলেছে। রাস্তার একটু আগে দোতলা সেলুনের দিক থেকে পিস্তলের গুলির মতো শব্দে একটা চাবুক ফোটার শব্দ শোনা গেল। একই সাথে একটা কুকুর আত্মচিৎকার দিয়ে প্রায় উড়ে এসে হোটেল থেকে বাইরের রাস্তায় ধুলোর উপর আছড়ে পড়ল। অকথ্য ভাষায় গালি দিতে দিতে একটা লোক চাবুক হাতে বাইরে বেরিয়ে এলো। কুকুরটা নিজের দুরবস্থা কিছুটা সামলে উঠে দাঁড়িয়ে ছুটে রাস্তা ধরে ফেন্টনের সেলুনের দিকে মাত্র রওনা হয়েছিল, কিন্তু তার আগেই চাবুকের দ্বিতীয় একটা বাড়ি ওর পিঠের কিছুটা ছাল তুলে নিল। আমাকে কামড়াতে চেষ্টা করার উচিত শিক্ষাই তোকে আজ আমি দেব, বেজন্মাকু শয়তান। কুকুরের কেউ শব্দের সাথেই লোকটার উল্লাসের হাসি শোনা গেল। পিস্তলের গুলির মতো শব্দে যেন ম্যাজিকের মতো লোকজনের মাথা হাজির হলো বিভিন্ন বাড়ির দরজা আর জানালায়। কৌতূহলী কিছু লোক ফুটপাতেও নেমে এলো, কিন্তু খুব সতর্ক আছে ওরা। যদি গোলাগুলি হয় তবে সীসার গুলি কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। কি ঘটছে দেখার পর ওদের কয়েকজন হেসে উঠল। একজন মন্তব্য করল, পাগলা মাটি আবার খেপেছে। চাবুকটা ফেলে দাও, কঠিন স্বরে আদেশ এলো। স্ট্রেঞ্জার হঠাৎ সজীব হয়ে নেমেষে ফুটপাতে নেমে এলো। ওই কথাটা সেই বলেছে। মাটির খুদে চোখ দুটোতে বুনো বিস্ময় ফুটে উঠেছে। জাহান্নামে যাও তুমি, রোষের সাথে জবাব দিল সে। ওটা ফেলে দাও বলছি, পাজি খটাস। আবার নির্দেশ এলো। এবার ওর স্বরে ঠান্ডা হুমকির পরিষ্কার স্পষ্ট আভাস। সেটা টের পেয়ে একটু থমকালো মাটি। সে স্পষ্ট বুঝে নিয়েছে এখন হয় ওকে আদেশটা মানতে হবে অথবা লড়তে হবে। সে একসাথে দুটোই করার সিদ্ধান্ত নিল। চাবুকটা ফেলে দিয়ে পিস্তল বের করার জন্যে হাত বাড়ালো সে। নবাগত লোকটাকে দেখে মনে হলো তার যেন কোনো তাড়া নেই। মার্টি তার খাপ থেকে পিস্তল না বের করা পর্যন্ত নবাগত লোকটা একেবারে স্থির দাঁড়িয়ে থাকলো। কিন্তু পিস্তলটা খাপ থেকে বের করার সাথে সাথেই কোমরের পাশ থেকে স্ট্রেঞ্জারের বাম হাতের পিস্তল গর্জে উঠল। মাটি কাত হয়ে ধুলোর উপর পড়ল। পিস্তলটাও হাত থেকে ছুটে ধুলোয় গড়াচ্ছে। এবার নবাগত লোকটা মাটির দিকে এগিয়ে গেল। ওই কুকুরটা কি তোমার? প্রশ্ন করল সে। আহত লোকটা রোষের সাথে জবাব দিল, হ্যাঁ, কিন্তু তাতে তোমার কি? আমি তোমার কুকুরটাকে কিনে নিচ্ছি, ঠান্ডা স্বরে জবাব দিল লোকটা। তারপর পকেট থেকে নোটের একটা মোটা বান্ডিল বের করে ওখান থেকে একটা নোট খুলে মাটির দিকে ছুঁড়ে দিল। কুকুরের দামের চেয়ে 5 গুণ বেশি দিলাম, এবং তোমার 50 গুণ, অবজ্ঞার সুরে বলল সে। ব্যাপারটার এখানেই শেষ নয়, এর পুরো শোধ আমি তুলে ছাড়ব, রাগে দাঁত কিরমির করে বলল মার্টি। আগে নিজেকে সামলে নাও, তারপর আমার সামনে দাঁড়াবার কথা ভেবো। বাম হাত দিয়ে ডান হাতের জখম চেপে ধরে উঠে দাঁড়ালো সে। ওর আঙুলের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেয়ে পড়ছে। ওকে কয়েক সেকেন্ড লক্ষ্য করে কুকুরটার দিকে নজর দিল বিজয়ী। ওটা অবলা প্রাণী হলেও পুরো ঘটনা দেখে সে ঠিকই বুঝেছে অকথ্য নির্যাতন থেকে ওকে কে বাঁচিয়েছে এবং কে ওর বন্ধু। লেজ নাড়তে নাড়তে কম বয়সী কুকুরটা ওর ত্রাণকর্তার দিকে এগিয়ে এলো। ঝুঁকে মাথায় হাত বুলিয়ে ওকে একটু আদর করে দিল লোকটা।
তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে বাছা, বলল সে। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে নিয়মিত খাবারও তোমার কপালে জোটেনি। ঠিক আছে, সেটার ব্যবস্থা আমি করব। কাপুরুষ। স্বরটা নিচু এবং যেটা মিষ্টি হওয়ার কথা সেটা এখন রাগ আর বিদ্বেষে ভরপুর। কুকুরটাকে আদর করা ছেড়ে অবাক হয়ে লোকটা মুখ তুলে চাইল। পাশের একটা দোকান থেকে কথাটা বলা হয়েছে। বক্তা মাঝারি উচ্চতার, পাতলা গড়নের, সুন্দরী এক তরুণী মেয়ে। রাইডিং পোশাক পরায় ওর সুগঠিত দেহের সৌন্দর্য আর বাঁকগুলো যেন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মেয়েটার গলায় একটা রুমাল কাউবয় স্টাইলে পেঁচানো রয়েছে। মাথার মোটা কাপড়ের নরম হ্যাটটা ওর বাদামি চুল পুরোপুরি ঢাকতে পারেনি। ওই চুলের উপর রোদ পড়ে একটা চমৎকার তামাটে উজ্জ্বলতা এনেছে। লোকটা মরে যেতে পারত, রাগের সাথে বলে চলল সে। স্বভাবতই স্ট্রেঞ্জার বুঝতে পারছে যে মেয়েটা কুকুরের মালিক সম্পর্কেই কথা বলছে। লোকটার চোখে দুষ্টুমির হাসি ফুটে উঠল। আমি চাইলে সে অবশ্যই মরত, গম্ভীর স্বরে জবাব দিল সে। কিন্তু আমি কেবল ওর পিস্তল ধরা হাতটা জখম করেছি। মনে হচ্ছে তুমি কুকুর পছন্দ করো না ম্যাম। তোমার ধারণা ভুল, আসলে কুকুর আমার খুব প্রিয়, জবাব দিল মেয়েটা। কিন্তু ওদের আমি মানুষের সমপর্যায়ে বলে মনে করি না। স্ট্রেঞ্জারের চোখ দুটো আনন্দে ঝিলিক দিয়ে উঠল। তুমি ঠিক কথাই বলেছ, বলে উঠল সে। কোনো কোনো সময়ে সেটা কুকুরকে অপমান করারই সামিল হয়। মেয়েটা নিজের ঠোঁট কামড়ে ধরল। তুমি ওই লোকটাকে উস্কে পিস্তল ড্র করতে বাধ্য করেছ, কারণ তুমি জানতে তুমি ওর আগে গুলি ছুঁড়তে পারবে। যাকে আমি আগে কখনো দেখিনি তার ক্ষিপ্রতা সম্পর্কে আমি কিভাবে জানব? শান্ত স্বরে নিজের পক্ষে যুক্তি দেখালো সে। তাছাড়া সে তার পিস্তল বের করে ফেলেছিল এবং তার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। হ্যাঁ, সমান সমান সুযোগ, পেশাদার খুনির সেই চিরাচরিত অজুহাত। মেয়েটা ঘৃণার সাথে বলল, তুমিও একটা খুনি, তাই ওই অজুহাত দেখাচ্ছ। আমার ধারণা পিস্তলে আরও একটা আঁচড় বাড়াবার উদ্দেশ্যেই তুমি এটা করেছ। জানো, গুলি ছোড়ার সময় আমি তোমাকে হাসতে দেখেছি। এক ঝটকায় পিস্তলের হাতল দুটো মেয়েটাকে দেখাতে তুলে ধরল সে। তারপর ওগুলো আবার খাপে ভরে রেখে কুকুরটার উদ্দেশ্যে বলল, মনে হচ্ছে এখন থেকে বাট দুটোকে আমার কিছু আঁচড় কাটা শুরু করতে হবে। এই কাজটা পুরোপুরি আমাদের নজর এড়িয়ে গেছে বাছা। আগুন বর্ষানো চোখে মেয়েটা ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে, তুমি অসম্ভব রকম উদ্যত, বলে আবার দোকানে ঢুকে পড়ল। মেয়েটার সাথে কথা বলার সময় লোকটা মাথা থেকে হ্যাটটা নামিয়ে নিয়েছিল। সেটা আবার পরে নিয়ে কুকুরটাকেই বলল, এখানে আমরা একেবারেই অবাঞ্ছিত বাছা। ওর কাছে আমাদের মূল্য রাস্তার ধুলোর চেয়েও কম। তবে মেয়েটা দেখলে যে চোখ জুড়িয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই। ওর কথা শেষ হতেই চারজন ঘোরছাওয়ার ঊর্ধ্বশ্বাসে ছুটে ফেন্টনের সেলুনের পাশে এসে থামল। ওদের লিডার বিশাল দেহধারী কালো চুলের একটা লোক, নাকটা টিয়ার ঠোঁটের মতোই বাঁকা। বোঝাই যাচ্ছে লোকটার মেজাজ খুব চড়ে আছে। তুমি সেই লোক যে আমার একজন লোককে গুলি করেছে, এক নিঃশ্বাসে বলল লোকটা। তুমি কি আমার সাথে কথা বলছো? মুখ তুলে চেয়ে প্রশ্ন করল স্ট্রেঞ্জার। আমি একটা পেয়ে খাটাসকে গুলি করেছি বটে। সে যদি তোমার আউটফিটের কেউ হয় তাহলে বলতেই হবে মানুষ আর জন্তুর তফাৎ তুমি বোঝো না। লোকটা অপমানটা উপেক্ষা করে বলল,
একটা কুকুর আর তার মালিকের মধ্যে কোন অধিকারে নাক গলিয়েছ তুমি? আমার ডাইনে আর বাঁয়ে দুদিকেই একটা করে অধিকার ঝুলছে। দাঁত বের করে হেসে পিস্তলের বার দুটো ছুঁয়ে জবাব দিল সে। তাহলে তুমিও বেয়ারা দলের একটা লোক, অবজ্ঞার সাথে বলল সে। এখানে তোমার কি কাজ? সেটা আমার নিজস্ব ব্যাপার, উদ্ধত স্বরে বলল স্ট্রেঞ্জার। তুমি জিজ্ঞেস করার কে? তুমি কি এখানকার শেরিফ বা তার কোনো ডেপুটি? যেমন ধীর স্বরে কথাগুলো উচ্চারিত হলো তা সুস্পষ্টভাবেই অপমানজনক। দলপতির চোয়াল দুটো রাগে শক্ত হয়ে ফুলে উঠল। আমি শেরিফ নই, বলল সে। কিন্তু কিন্তু তোমার আদেশেই সে চলে, ওকে বাধা দিয়ে ব্যঙ্গের সুরে বলল স্ট্রেঞ্জার। ভালো, সেটা তো প্রায় সমান কথাই হলো, তাই না? এবার কঠিন সুরে বলল, তোমার পিছনের লোকটা যদি তার হাত স্থির না রাখে তাহলে তোমার আরও একটা লোক কমে যাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে নাক গলাতে এসো না ডোভার, যা করার তা আমিই করব, বলল লিডার। তারপর আবার স্ট্রেঞ্জারের দিকে ফিরে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এখানে তোমার কি কাজ? আমার ধৈর্যের সীমা পরীক্ষা করতে চাওয়ার ফল ভালো হবে না। অপরিচিত লোকটা হাসল। তোমার ধৈর্যের সীমা, বলল সে। না, তোমার কতটা নার্ভ আছে সেটাই আমি দেখতে চাই। ওর কথা শেষ হওয়ার আগেই লোকগুলো চেয়ে অবাক হয়ে দেখল দু হাতে দুটো পিস্তল বাগিয়ে ধরে ওদের কাভার করে আছে স্ট্রেঞ্জার। ও যে কখন পিস্তল বের করেছে তা টেরই পায়নি কেউ। শোনো, তোমাদের ভালোর জন্যেই আমি বলছি, ঠান্ডা স্বরে হুমকি দিল সে। তোমাদের চারজনকে ফেলে দিতে আমার 4 সেকেন্ডও সময় লাগবে না। লোকটার যে মিথ্যে হুমকি দেয়নি সেটা ওর পিস্তল ড্র করার ধরন দেখেই নিঃসন্দেহে বুঝে নিয়েছে ওরা। ফিরে যাওয়ার জন্যে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল সবাই। শেষ কথাটা ওদের দলপতি বলল, এবারে তোমার জিত হলো বটে, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো মনে করলে খুব ভুল করবে। আবারও আমাদের দেখা হবে। আমিও সেই আশাতেই থাকলাম, জবাব দিল স্ট্রেঞ্জার। অনেকগুলো কৌতূহলী লোকের বিহ্বল দৃষ্টির সামনে অভিভূত আর অপমানিত দলটা ধীর গতিতে এগিয়ে আবার এসে সেলুনের সামনে ঘোড়া থামিয়ে দরজা দিয়ে ভিতরে অদৃশ্য হলো। নবাগত লোকটা ঘুরে দাঁড়িয়ে দেখল ফেন্টন সেলুনের মালিক অবাক চোখে ওর দিকেই চেয়ে আছে। কি হলো ওল্ড টাইমার, কোনো সমস্যা হয়েছে? সমস্যা আমার হয়নি, সমস্যাটা হয়েছে তোমার। তুমি জানো ওই লোকটা কে? ওকে মাথা নাড়তে দেখে সে বলে চলল, ওর নাম ব্ল্যাক বার্ট। যদিও ওর সামনে কেউ ওকে ওই নামে ডাকতে সাহস পায় না, কেবল বার্ট বলেই ডাকে। ও যখন কথা বলে কেউ ওর চোখে চোখ রেখে কথা বলে না, মাথা হেট করে থাকে। তাই নাকি? সহজ সুরে বলল সে। তাহলে তো এটা ওর জন্যে নতুন একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, কিন্তু এর গুরুত্ব ঠিক বুঝতে পারছো না তুমি। সোজা ভীমরুলের চাকে হাত দিয়েছ তুমি। এটা মোটেও হাসির ব্যাপার নয়। এই পুরো শহরটাই ওর হাতের মুঠোয়। প্রথম সুযোগেই তোমাকে সে তার দলবল নিয়ে গুলি করে ঝাঁঝরা করবে। আশা করি এই শহরে বেশ বড়সড় কবরখানা আছে, কারণ ওরা আমার সাথে লাগতে এলে ওটার প্রয়োজন হবে, জবাব দিল সে। কবরে গেলে আমি একা যাব না, ওদেরও সাথে নিয়ে যাব। এটা ঠিক যে তুমিও ওদের কিছু লোককে মারতে পারবে বটে, কিন্তু তাতে কি লাভ হবে? একজন লোক কি 20 জনের বিরুদ্ধে জিততে পারবে? বার্টের সাথে আমার মোটেও সখ্যতা নেই, কিন্তু তোমার পক্ষ নিলে সে আমার দোকান লণ্ডভণ্ড করে দেবে। তবু প্রয়োজন হলে তোমাকে আমি সাহায্য করব। স্ট্রেঞ্জারের চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল।
তুমি খুব খুব সাদা মনের লোক স্যার, বলল সে। এখনকার মতো আমি নিজের পথ ধরছি, পরে আবার দেখা হবে। ওর চলায় কোনো রকম তারা দেখা গেল না। সোজা দোকানের সামনে রাখা নিজের ঘোড়ার কাছে গিয়ে সে জিনে চেপে বসে শীষ দিয়ে কুকুরটাকে ডাকলো। অবলা প্রাণী হলে কি হবে, ওর চোখের সামনে যা যা ঘটেছে সবই সে লক্ষ্য করেছে। কে যে তার বন্ধু সেটা সে ঠিকই বুঝেছে। শীষ শোনার সাথে সাথে সে দৌড়ে ছুটে এলো। শহর ছেড়ে টেইল ধরার পর থেকে সেই ঘোড়ার আগে আগে ছুটল, যেন কাল্পনিক খরগোশের পিছনে ধাওয়া করছে। কিন্তু অল্পক্ষণ পরপরই আবার ফিরে এসে নতুন প্রভুকে উত্তেজিত স্বরে অভিনন্দন জানাচ্ছে। তুমি একটা কৃতজ্ঞ বাচ্চা কুকুর, তাই না? কুকুরের উচ্ছ্বসিত আনন্দের প্রকাশ দেখে মন্তব্য করল রাইডার। এখনও তোমার দাম পুরোপুরি চুকানো হয়নি বলেই আমার বিশ্বাস। সেলুনের মালিক ওকে যতক্ষণ দেখা যায় দরজার মুখেই দাঁড়িয়ে থেকে শেষে নিজের খালি সেলুনের বারের পিছনে দাঁড়ালো। গভীর চিন্তায় মগ্ন তার চেহারা। সবাই তোমরা চুপ করো, বিড়বিড় করে খালি সেলুনে যেন নিজেকেই বলল সে। শহরে একটা লোক এসেছে বটে। 2 জ্যাক মাস্টারসন, লেজিএম রাঞ্চের মালিক, তার রাঞ্চ হাউসের বারান্দায় একটা চুরুট মুখে বসে চিন্তামগ্ন মনে টেইলের দিকে চেয়ে আছে। ওটা একটা সরু সাদা ফিতের মতো এঁকে বেঁকে হোপ এগিন শহরের দিকে এগিয়ে গেছে। সাধারণত হাসি খুশি চেহারার লোকটাকে গত কয়েক বছর ধরেই মাঝে মাঝে একটা কালো বিষণ্ণতায় ডুবে থাকতে দেখা যায়। এই এলাকার সব থেকে ভালো এবং অনেক বর্গমাইল জায়গা জুড়ে তার রাঞ্চ থাকা সত্ত্বেও ওর এই বিষণ্ণতার কী কারণ থাকতে পারে এটা বোঝা ভার। অল্পক্ষণের মধ্যেই রাঞ্চারের অভিজ্ঞ চোখে টেইলের উপর বহু দূরে একটা ছোট্ট বিন্দুর মতো কি যেন ধরা পড়ল। 15 মিনিটের মধ্যেই ওটা বড় হয়ে একজন রাইডারে পরিণত হলো। ওর সামনে আরও একটা ছোট বিন্দুর মতো কিছু ছুটছে। এটা নিশ্চয় সেই লোক, আপন মনেই বলল রাঞ্চার। কিন্তু একটা কয়োটিকে সে কেন ধাওয়া করছে? রাঞ্চ হাউসের ঢাল শুরুর কাছে টেইলটা বাঁক নিয়েছে বলে রাইডার কিছুক্ষণের জন্যে ব্যাংক হাউসের আড়ালে অদৃশ্য হলো। জ্যাক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থিরভাবে বারান্দায় পায়চারি করা শুরু করলো। ওকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। শীঘ্রই রাইডারকে আবার দেখা গেল। হাত তুলে সংবর্ধনা জানিয়ে 20 গজ দূরে ঘোড়া থামিয়ে দাঁড়ালো সে। হ্যালো জেমস, আবার তোমার দেখা পেয়ে খুব খুশি হলাম। ঘোড়ার পিঠ থেকে নেমে ভিতরে এসো। যে কামরায় ওরা ঢুকলো সেটা এই সময় আর দিনকাল অনুযায়ী অত্যন্ত বিলাসী। পুরো কামরার মেঝে কার্পেটে মোড়া, ভারী ওকের আসবাবপত্র শোভা পাচ্ছে। একটা পিয়ানোও রয়েছে। বোঝা যাচ্ছে 40 মাইল দূরে অবস্থিত স্টেশন থেকে ওগুলো ওয়াগনে করে এখানে বয়ে নিয়ে আসা হয়েছে। খোলা ফায়ারপ্লেসের সামনে পাতা রয়েছে একটা ভাল্লুকের চামড়া। দেয়ালে শোভা পাচ্ছে নানা রকম ইন্ডিয়ান ট্রফি আর ছবি। অতিথি আপ্যায়নের জন্যে টেবিলের উপর একটা বোতলের সাথে 2টো গ্লাস রেখে চুরুটের বাক্সটা ওর দিকে ঠেলে দিল সে। একটা চুরুট তুলে নিয়ে অপেক্ষায় রইল জেমস। 2 হপ্তাহ আগে আমার ফোরম্যান স্টিভকে কেউ পিছন থেকে গুলি করে হত্যা করেছে। কথা আরম্ভ করল রাঞ্চার। আমি ওদের অনেক টাকা দিয়েছি, কিন্তু এখন আমার পক্ষে আর টাকা জোগাড় করা সম্ভব নয়। স্টিভ খুব অনুগত আর শান্ত প্রকৃতির লোক ছিল এবং ওর কোনো শত্রু ছিল বলে আমার জানা নেই। যে লোক ওর জায়গা নেবে তাকেও একই রকম বিপদ পোহাতে হবে। পরিস্থিতিটা বুঝতে পারছো তো? নিশ্চয়, বেপরোয়া সুরে জবাব দিল জেমস। অনেক বছর ধরে একটা লোক
আমার পিছনে লেগে আছে। এখন সে আমার গরু নিয়ে যেতে শুরু করেছে। ওকে উচিত শিক্ষা দেওয়ার একটা পরিকল্পনা আমার আছে, কিন্তু এতে আমি বিফলও হতে পারি, কারণ কাজটায় বেশ ঝুঁকি আছে। তাই একজন যোগ্য লোকের হাতে আমি এই রাঞ্চের ভার তুলে দিতে চাই। সেই জন্যেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তোমার কি মত? লোকটা কে? প্রশ্ন করল আগন্তুক। ব্ল্যাক বার্ট, বারবির মালিক। মেসা মাউন্টেনের কাছে ওর রাঞ্চ, জবাব দিল জ্যাক। এবার সে আমার রাঞ্চের দিকে হাত বাড়াবে। আমি তোমাকে সাহায্য করব, সংক্ষেপে জবাব দিল সে। রাঞ্চারের চেহারা আশ্বস্ত দেখালো। পরবর্তী কথায় বোঝা গেল লোকটা আসলেই সৎ। সে বলল, তুমি যদি আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখার জন্য 2-1 দিন সময় নিতে চাও, তাতে আমি কিছু মনে করব না। তুমি বরং একটু ভেবেচিন্তেই জবাব দিও, কারণ যে প্রস্তাবটা আমি দিয়েছি সেটা সত্যিই একটা শক্ত কাজ। এই এলাকায় বারটি হচ্ছে সর্বে সর্বা। কেউ ওর বিরোধিতা করলে সে বেশি দিন বাঁচে না। সেই জন্যেই তোমাকে আমি সময় নিয়ে ভেবে জবাব দিতে বলছি। আমার তরফ থেকে এতে ভেবে দেখার কিছুই নেই, বলল জেমস। কিন্তু একটা কথা তোমাকে আমার জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে জাজ এমারি তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময়ে তোমাকে জেমস গ্রিন বলে পরিচয় দিলেও আমার আসল নাম হচ্ছে ইরফান জেসাপ। টেক্সাসে আমি বিদ্যুৎ ইরফান বলেই বেশি পরিচিত। হয়তো নামটা তুমি শুনেছ। হঠাৎ সোজা বসে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ইরফানের দিকে চেয়ে থেকে সে বলল, শুনেছি মানে? ওই নাম এদিকের সবার কাছেই পরিচিত। পিস্তলে তোমার হাত বিদ্যুতের মতো দ্রুত চলার গল্প এখানে আমরা অনেক শুনেছি। সেই জন্য জাজকে আমার নামটা গোপন রাখতে আমিই অনুরোধ করেছিলাম, এবং তোমাকেও আমি একই অনুরোধ করছি। তুমি আমাকে জেমস বলেই ডেকো। এখানে কথাটা এত সহজে জানাজানি হয়ে যাক, এটা আমি চাই না। এতে আমার কাজ কিছুটা সহজ হবে। বেশ, তুমি যা চাও তাই হবে। আমি জানি তোমাকে আউটলরাও জমের মতোই ভয় করে। তোমার পরিচয় জানলে সহজে তোমার কাছে কেউ মুখ খুলবে না, এটা আমি ভালো করেই জানি। ওই বার্ট লোকটা একটা পাকা শয়তান। সেই এখন আমাকে জ্বালাতন করছে। রানসার ইরফানের দিকে হাত বাড়িয়ে দিল। শেখ, বলল সে। হাত মিলিয়ে ইরফান বলল, তাহলে আমিও তোমাকে জ্যাক বলেই ডাকবো। জ্যাক বলল, এখন আমার আশা হচ্ছে যে আমার কপাল সত্যি বদলাতে শুরু করেছে। আমি তো শুনেছি তোমার নিজেরই ওয়াইওমিংয়ে একটা বিরাট রাঞ্চ রয়েছে। তুমি এর মধ্যে নিজেকে জড়াতে যাচ্ছ কেন? এমারি আমার ঘনিষ্ঠ বন্ধু, এবং এতে আমার নিজস্ব কারণও কিছু আছে। তাছাড়া ইতোমধ্যে এর সাথে শহরে আরও কিছু কারণ যোগ হয়েছে। শহরে ব্ল্যাকবার্ডের সাথে যা যা ঘটেছে তা খুলে বলল সে। মেয়েটার কথাটা কেবল এড়িয়ে গেল। বারবি মালিকের এভাবে সবার সামনে অপমানিত হওয়ার বর্ণনা শুনে হো হো করে হেসে উঠল জ্যাক। ব্ল্যাকবার্ড আর তার 3 সঙ্গীর ওই দুরবস্থা নিজের চোখে দেখার জন্যে আমি আমার ডান হাত কেটে দিতেও আপত্তি করতাম না। আমার মনে হয় এর আগে তাকে কখনো 4 জন থাকা সত্ত্বেও একজনের বিরুদ্ধে এই ধরনের অপমান হজম করতে হয়নি।